যায় থেকে ছাড় দেয়া না হলে, কারণ আমরা কিন্তু এর আগেও দেখেছি, এটি প্রথম উদাহরণ নয়, বেনজির আহমেদ বা আজিজ আহমেদ এটি প্রথম উদাহরণ নয়। বিচারপতি এস.কে. সিনহাকে প্রধান বিচারপতি বানানোর পর তাকে যখন প্রধান বিচারপতি পদ থেকে সরিয়ে দেওয়ার সকল আয়োজন সম্পন্ন করা হলো, তখন এই সরকার থেকেই বলা হয়েছে যে তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন, যেই দুর্নীতি তিনি প্রধান বিচারপতি হওয়ার অনেক আগের কথা বলা হচ্ছে সেই সময়, অর্থাৎ সরকার জানতেন, তারপরও সেটি তাকে করতে দিয়েছেন। সেরকম কিনা ব্যাপারটা আমি একটু জানতে চাই জনাব গোলাম মাওলা রনি। না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে প্রথম যেটা মনে হচ্ছে যে আপনি যেভাবে বললেন যে সরকারের প্রশ্রয় বেনজির বা আজিজ বা আজিজান বেনজির গং তৈরি হয়, এটার সঙ্গে আমি আসলে দ্বিমত পোষণ করি। এখানে যেটা হচ্ছে সেটা হলো যে সুযোগ সবার কাছে অবারিত থাকে। সকল আইজির জন্যই, সকল ওসির জন্য, সকল এসপির জন্য অনেকগুলো সুযোগ থাকে, নেগেটিভ পজিটিভ, ভালো করার মন্দ করার। এখন তার শিক্ষা, তার অভিলাষ, তার মানে ব্যক্তিগত রুচি অভিরুচির উপর আসলে সে নির্ভর করে যে সে কোন কাজটি করবে। তো সেই দিক থেকে যিনি আজিজ সাহেব যখন বিজিবি ডিজি ছিলেন বা সেনাপ্রধান ছিলেন, বা উনি যখন কমিশনার, র্যাব ডিজি বা যাকে বলা হয় আইজি ছিলেন, ওই সময়টিতে সরকার নিঃসন্দেহে তাকে ভালোবেসেছে, তাকে একটা স্কোপ দিয়েছে এবং তিনিও সরকারের জন্য যথেষ্ট কাজকর্ম করেছেন, এবং সেটার প্রতিদান বা কনসিডারেশনটা হিসেবে তিনি মনে করেছেন যে আমি আসলে অনেক কিছু করতে পারি, আই ক্যান ডু, এবং আমি আমার এই কর্মের জন্য কখনই আমাকে প্রশ্ন করা হবে না। তার সঙ্গে সঙ্গে তার যে ব্যক্তিগত অনেক স্বপ্ন থাকে যে আমার অনেক টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, ফ্রাস্ট্রেশন থাকে সেই জিনিসগুলো থেকে। এটা আসলে একটা কম্বিনেশন, ব্যক্তির রুচি অভিরুচি। আমাদের দেখেন এই সমাজই, এখন আপনি শুধু সাংবাদিকদের ভয়ের কথা বলছেন, এই সমাজে এখন অনেক সাংবাদিক আছেন যারা ভয় পাচ্ছেন না, কোন অবস্থাতে ভয় পাচ্ছেন না। এখন এটাকেও আপনি জেনারেলাইজ করতে পারবেন না। রাজনীতিবিদরা ভয় পাচ্ছেন, কিন্তু সব রাজনীতিবিদ ভয় পাচ্ছেন না। অনেকে দুর্নীতি করছেন, কিন্তু এখনো আমাদের সমাজে কিছু লোক আছেন তারা দুর্নীতি করছেন না। তো এটা আমি মনে করি যে ব্যক্তি এবং পরিবেশ পরিস্থিতির একটা যাকে বলা হয় সমন্বয়। এখন মূল ব্যাপারটা হলো এই সমন্বয়টা কখন হয়? যখন কোথাও একটা সিস্টেম তৈরি হয়ে যায়, একটা বিধি ব্যবস্থা তৈরি হয়ে যায়, সেই বিধি ব্যবস্থাতে যখন ন্যায় বিচারটা নিশ্চিত থাকে, দুষ্টের দমন হয়, শিষ্টের পালন হয়, এবং যোগ্যতম যারা লোকজন রয়েছেন তারা তাদের কর্মের প্রতিফল হিসেবে সেখানে পৌঁছতে পারেন। এখন আপনি দেখুন, একজন যখন সেনা প্রধান নিয়োগ করা হবে, র্যাব প্রধান নিয়োগ করা হবে, তারপরে শেষে আইজি নিয়োগ করা হবে, অনেকদিন যাবতই এখানে তার পলিটিক্যাল কানেক্টিভিটি খোঁজা হয়। তারপরে সে সরকার মানে রাষ্ট্রের জন্য যা করবেন সেটা তো সেকেন্ডারি। ফার্স্ট থিং হলো সরকারের জন্য আরো ভালো করে বলে সরকার প্রধানের জন্য কি করবেন, দলের জন্য তিনি ক্ষতিকর হবেন কিনা, প্রতিপক্ষের জন্য তিনি কতটা হুমকি হবেন, প্রতিপক্ষে কতটা দমাতে পারবেন সরকারের পক্ষে, এই বিষয়গুলো নিয়ে অনেক দিন যাবৎ খুব চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। বিশেষ করে একেবারে আমি বলবো সেই 1991 সন থেকে এই বিষয়গুলো ধীরে 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 গ্রাজুয়ালি হতে হতে, এবং এটা 2014 পর থেকে একেবারে এটা ডিজাস্টার হয়ে গেছে। এখন প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুলিশের যে কনস্টেবল, সেই কনস্টেবল নিয়োগ করার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, ঘুষ প্রদান এবং তার লয়ালিটি, তার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সঙ্গে তার কোনো কানেক্টিভিটি আছে কিনা, এই বিষয়গুলো সে যখন অতিক্রম করে একটা চেয়ারে বসে, তখন সে মনে করে যে আমাকে এই বিষয়গুলো মানে যাকে অর্জন করতে হবে, আমাকে বিশ্বস্ততা অর্জন করার জন্য সে ওভার এক্সারসাইজ করে তার ডিউটি, প্রতিপক্ষকে সে দমানোর চেষ্টা করে যে আমার প্রতি যে বিশেষ সে করুক, এবং অন্যায় করতে 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 তার একটা হাত বেড়ে যায়, তার জিহ্বা বেড়ে যায়, তার শক্তি বেড়ে যায়, তার দম্ভ বেড়ে যায়। এটা একটা হিউম্যান মানে এই স্টেজে যখন তার হাত, জিহ্বা, দম্ভ বাড়তে থাকে, তখন সরকার কি করে? এগুলি উপভোগ করে নাকি সরকার জানে না, জানতে পারে না? সরকার হয় কি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, ধরেন আমি একটা সংসদ সদস্য ছিলাম, আমার নির্বাচনী এলাকায় বা আমার এলাকাতে অনেকগুলো সমস্যা আসলে তৈরি হয়ে গেছে, যে সমস্যাগুলো আমার একটা ছোট এলাকাতে আমার কানে আসতে এবং আমাকে বুঝতে এবং বিশ্বাস করতে আমাকে অ্যাটলিস্ট 1 বছর সময় লেগেছে। কিন্তু যখন আমি 1 বছর সময় লেগেছে, তখন আমি দেখেছি যে অনেক মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার, সে মনস্টার হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখন তাকে কোনো কিছু করতে পারছি না। এখন দেখা গেল যে বেনজির সাহেব বা আজিজ সাহেব বা এদের মতো যে সমস্ত কর্মকর্তা বিভিন্ন জায়গায়, এমনকি একটা তহসিলদার, যারা এই সরকারের যে রাজনৈতিক ইচ্ছা, সরকারের যে অভিলাষ, সেই অভিলাষের সঙ্গে কমপ্লাই করে সে সরকারের বিশ্বাসভাজন হয়ে যায়, আপনজন হয়ে যায়, এবং আপনজন হওয়ার পরে
সরকার এবং তার মধ্যে একটা মধুচন্দ্রিমা শুরু হয়, সেটা স্থানীয়ভাবে জেলা পর্যায়ে হোক বা জাতীয় পর্যায়ে হোক। এবং সেই মধুচন্দ্রিমার মধ্যেই সে করে কি, এই সরকার যখন তাকে বিশ্বাস করে, এই বিশ্বাসের মধ্যে সে বিশ্বাসটা ভঙ্গ করে ফেলে। এবং বিশ্বাস ভঙ্গ করতে করতে যখন সরকারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ আসে যে এই লোকটি এই কাজ করেছে, তখন যে সকল এজেন্সি, ধরুন এখন সরকারের বিভিন্ন এজেন্সি আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা খুব কনফিউজড হয়ে যায় যে এই কথাগুলো আমি জায়গা মতো বলবো কি বলবো না, আমার চাকরি থাকবে কি থাকবে না। কিংবা ধরেন যারা সাংবাদিক আছেন তারা একটা মানে দ্বিধায় পড়ে যান যে আমরা এগুলো প্রকাশ করবে কি করবো না। এমনকি আমরা যারা টক শোতে গিয়ে, যেটা প্রণব বললেন, আমরা যারা টক শোতে গিয়ে কথা বলি, ঢালাও কথাবার্তা বলি, এটা ঠিক আছে, কিন্তু আমরা যেভাবে জনাব ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে ঢালাও ভাবে গালি দিতে পারি, আমরা কিন্তু র্যাবের ডিজিকে নিয়ে কথা বলতে গেলে আমাদের জিভ বা এমনিতে তালা লেগে যায়, এটা আমাদের বলতে হয় না। আমরা ইচ্ছা করলেই ঢাকার পুলিশ কমিশনার কে নিয়ে কোনো কথা বলি না, আমরা ডিবি অফিসার সাহেবকে নিয়ে, রনি ভাই, মানে এই ওবায়দুল কাদের সাহেব কি র্যাবের ডিজির মতো, মানে র্যাবের ডিজি কি ওবায়দুল কাদের লেভেলের গুরুত্বপূর্ণ কেউ? আমরা আলোচনা করবো টক শোতে। ঢাকার ঢাকার কমিশনার 8 গ্রেডের একজন কর্মকর্তা, আপনি ওখানে মানে সেকেন্ড বা থার্ড গ্রেডের কর্মকর্তা না, সেটা যাই হোক না, আমাদের এখানে মূল ব্যাপার হলো আমরা টলারেন্স না। এখানে আমি একটু বলি, আপনি রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলতে পারবেন, কারণ রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলাটা সহজ। আর আপনি যে কোনো সরকারি কর্মকর্তা বা যে কোনো সরকারি যারা তাদের বিরুদ্ধে বলতে পারবেন না, কারণ তাদের তো রাজনীতি করে না। তাদের বিরুদ্ধে বলতে হলে স্পেসিফিক অভিযোগ করে আপনাকে বলতে হবে, তাই না? আবার ঢালা কথা বলা যাবে না। আমি ওই কথা, তাদের বিরুদ্ধে রিপোর্ট না আমরা সমালোচনা করা আর একটা রিপোর্ট করা দুর্নীতির। না, আমি রিপোর্টের কথা বলছি না, আমি তো সাংবাদিকদের নিয়ে বলছি না, আমি আমার পলিটিক্যাল যারা লোকজন কথাবার্তা বলছি। আমরা যেমন দেখা গেল ঢালাও ভাবে, আমরা তো রিপোর্ট করছি না, আমরা যেটা করি সেটা হলো জনগণকে ইনফর্ম করা, উত্তেজিত করা, পলিটিক্যালি মানুষকে মোটিভেট করে, বিএনপি আওয়ামী লীগের লোকজন যেন কনফিউজড হয়ে যায় আমার দলে, সেই কাজগুলো আমরা পলিটিক্যাল যারা লোকজন আছে, ইটস এ পলিটিক্যাল সায়েন্স সারা ওয়ার্ল্ড ওয়াইড। আর সাংবাদিকরা যেটা করে সেটা হলো রিপোর্টিং, এডিটোরিয়াল, সেটা তাদের মতো করে তারা করে। তো আমি মূলত আই এম নট টকিং অ্যাবাউট এনি জার্নালিস্ট, আমি বলতেছি অ্যাজ এ পলিটিক্যাল লোক হিসাবে। তো একজন পলিটিক্যাল লোক হিসাবে আমি যখন টক শোতে যাই, কথাবার্তা বলি, আমি যে কোনো রাজনৈতিক নেতা, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতে গিয়ে আমি যতটা নিজেকে সাবলীল ভাবতে পারি, তাকে টলারেন্ট হিসাবে আমি তাকে ভাবতে পারি, কিন্তু আসলে আমি ধানমন্ডি থানার একজন ওসি কিংবা ধরুন ডিবির একজন ওসি, তাকে নিয়ে কথা বলতে গেলে আমার বুক কাঁপে, আমার হাঁটু কাঁপে, আমার পা কাঁপে, আমার গলা শুকিয়ে যায়। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা আপনি দেখতে পাবেন, শুধু আমাকে নয়, আপনি সেখানে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে আপনি যত বড় নেতাই আছেন, দেখবেন যে জায়গা মতো কেউ কিন্তু এইভাবে সরকারি কর্মকর্তাকে নিয়ে কথা বলে না। আমার মনে রনি ভাই, আপনি ঠিকই বলেছেন, একজন রাজনৈতিক নেতার অবস্থান থেকে একজন পুলিশ কর্মকর্তার বিষয়ে, সম্মানিত থানার ওসি হন, তারপরে তিনি যেই হন, একজন পুলিশ কর্মকর্তা যাকে আইনের এক্সটেন্ডেড হাত বলা হয়, তার বিরুদ্ধে কথা বলা একে হয়তো আপনার সমীচীন না, তারপরে হচ্ছে যে আপনি হয়তো এটা বলতেও চান না। কিন্তু এইটার ক্ষেত্রে সাংবাদিক জানেন যে একজন পুলিশ কর্মকর্তা বা একজন অন্য কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, তিনি দুর্নীতি করছেন, তার এই বলার ক্ষেত্রে কি তার ভয় কাজ করে? আমি এই জায়গাটা নিয়ে একটু প্রণবদার কাছে আসতে চেয়েছিলাম যে প্রণবদা, অনেক দর্শক আমাদের এই প্রশ্ন করতেছেন যে উনাকে আসলে আজকে ওবায়দুল কাদের আমাদেরকে বলতেছেন যে আপনারা সাংবাদিকরা তখন কেন লেখেন না, আমরা তো কিছু জানতে পারি না, কিন্তু তারা তো খোঁজ খবর নিয়ে ঠিকই তাকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন। মানে এটা সবটাই এখানে আমরা ওবায়দুল কাদেরকে সমালোচনা করব, কারণ আপনি কোন কর্মকর্তা, এখন পুলিশে 2 লক্ষ সদস্য আছে, তার কতজন দুর্নীতি করে তার সব খবর কি সাংবাদিকরা দিবে? কিন্তু আপনি যখন একজন কর্মকর্তাকে পদোন্নতি দিবেন, দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের, তার সংস্থার, যে উনি দুর্নীতিবাজ কিনা শুদ্ধাচার পুরস্কার দেওয়ার আগে তাদের যাচাই করার ব্যাপার, সাংবাদিকদের যাচাই করার ব্যাপার না। সাংবাদিক হয়তো খবর পেলে, তথ্য প্রমাণ পেলে সে রিপোর্ট করে দিবে, কিন্তু যখন আপনি রাষ্ট্র থেকে পুরস্কার দিবেন, তখন দায়িত্ব কিন্তু আপনার, যে সেই লোকটা সম্পর্কে খোঁজ খবর করা, যে এমন একটা লোককে শুদ্ধাচার পুরস্কারে পুরস্কৃত করছি যার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা, বা তখন এখন তাহলে বলতে হবে যে তখন তার এগুলো কিছুই তার ছিল না, সেটা কি বলতে পারবে? সেটা তো বলতে পারবে না। এমনকি দেখেন আজকে যে খবরটি, সর্বশেষ যে খবরটি বেরিয়ে এলো বেনজির আহমেদ সম্পর্কে, যে উনি পিএইচডি করার মতো যোগ্যতা অর্জন করেন নাই, তাকে বিশেষ বিবেচনায় করেছেন কে? রুবায়েত শিবলির নাম এসেছেন, যিনি এখন এসএসসি চেয়ারম্যান, তাই না? এটা ওনার দায়িত্ব। এটা কি সাংবাদিক কেন এই রিপোর্ট তখন করলো না? এটা বলে কি আপনি আমাদের সাংবাদিকদেরকে দোষারোপ করতে পারবেন? যে আপনি যখন উনি পিএইচডি করলো তখন কেন সাংবাদিকরা, প্রথম আলো তখন কেন লিখলো না? এটা কি কোনো যুক্তি হতে পারে? না,
না প্রণবদা, আপনার কাছে কি মনে হয় না যে সব দুর্নীতির খবর তো সব দুর্নীতির খবর যে পাওয়া যায় তাও না, আবার পেলেও করা যাবে তাও না, কিন্তু আমি বলছি যে তার জন্য আপনি দায়ী করতে পারেন না, যেটা ওবায়দুল কাদের বলছেন যে সাংবাদিকরা কেন লেখে নাই। কিন্তু এখন যদি আপনি প্রথম আলোকে প্রশ্ন করেন যে আপনারা যখন পিএইচডি করলেন বেনজির আহমেদ তখন কেন লিখলেন না? না আচ্ছা প্রণবদা, এটা কি তার দায় নাকি শিবলি রুবাইতের দায়? তিনি বিশেষ বিবেচনায় তাকে সুযোগ দিয়েছেন ওই রেজাল্ট না থাকা সত্ত্বেও, তার দায় না। প্রণবদা, আমি যদি একটু আপনাকে এই প্রশ্নটা আবার করি, যে ধরেন আমাদের সাংবাদিকতার যারা নেতৃত্ব দেওয়ার যেই সংগঠনগুলি আছে, যে প্রেস ক্লাব আছে, জাতীয় প্রেস ক্লাব, তাদের কি এই যে সাংবাদিকতার মধ্যে এমনিতেই মানুষজন আমাদেরকে সারাক্ষণ পরীক্ষার মধ্যে রাখে, মানুষজন আমাদেরকে অনেক রকম সমালোচনার মধ্যে রাখে, তার মধ্যে সরকার দলের লোকজন যখন এইরকম অভিযোগ দেয় যে আপনাদের সাহস নেই, আপনারা এটা করতে পারেন, আপনারা করলে যে আমরা কি করতাম, আপনারা তো করতেই পারতেন, তখন কি সাংবাদিকদের সাংগঠনিকভাবে এটার প্রতিবাদ করা উচিত? কারণ সাংবাদিকদের কাছে তো এই কেস আছে। আমরা জানি যে একটি ছবি ছাপানোর জন্য জেল খাটতে হয়েছে, একটি নথি নেওয়ার জন্য জেল খাটতে হয়েছে, একজন কারাগারে মরে গেছে, একজনকে 40 দিন পরে পাওয়া গেছে পাশের দেশে। আমি জানি না খালেদ আপনি কোন সংগঠনের কথা বলছেন, কিন্তু গত 7 তারিখের উদাহরণ আমি দিতে চাই। জি হ্যাঁ, আমি গত 7 তারিখের উদাহরণ দিতে চাই। ইকোনমিক রিপোর্টার ফোরামের সভাপতি মৃধা অর্থমন্ত্রী সহ 10 জন মন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছে যে আমরা সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কোনো বক্তব্য প্রচার করব না, উনি যদি বক্তব্য দেন আমরা সেই বক্তব্য বয়কট করব। 2.25 ঘন্টা আব্দুর রব তালুকদার আমাদের মধ্যে অনেক বেশি প্রভাবশালী ছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে এখন বাংলাদেশের বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি পরিচালনার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি। উনি 2.25 ঘন্টা চুপ করে বসেছিলেন, একটা কথা বলার সাহস পান না। আপনি কোন সংগঠনের কথা বলছেন আমি জানি না, সব সময় সব রকম জিনিসপত্র থাকে। এখন ইআরএফও থাকে, ইকোনমিক রিপোর্টার ফোরামের প্রেসিডেন্ট মিরাও থাকে, এবং আপনি জানবেন তিনি অবজারভারে কাজ করেন এবং অবজারভারের সম্পাদককে আপনি সেটাও জানবেন। এবং কেন উনি ভালো কাজটি করলো সেজন্য আমি লিখেছি, অনেক পত্রিকায় এডিটোরিয়াল ছাপা হয়েছে এবং ব্যাখ্যা দিচ্ছে এখন কেন্দ্রীয় ব্যাংক। ফলে সবাই ক্ষেত্রে আমি বারবার বলছি যে জেনারেলাইজ করার কোনো ব্যাপার নাই। ইউনিয়ন কিন্তু পেশাগত দক্ষতার বিষয়টি দেখে না। কিন্তু আমি আবার বলি, কোন ইউনিয়ন কোন পেশাগত দক্ষতা দেখে না, ইউনিয়ন দেখে রুটি রুজির ব্যাপার, কিন্তু সেটাও ভালোভাবে দেখে না বলে আমি মনে করি। কিন্তু প্রণবদা, আমি আরেকটু আপনারকে একটু গভীরে দেখতে বলি। বর্তমান হিসাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আসলে একটা অটোনমাস প্রতিষ্ঠান হইলেও বাংলাদেশ ব্যাংকের বস হচ্ছে অর্থমন্ত্রী, এবং গভর্নরের বস অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর বস প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথা আমি শুনতে পারবো, প্রচার করতে পারবো এবং খুব খুশি হব। প্রধানমন্ত্রী আমাকে দাওয়াত দিলে, অর্থমন্ত্রী আমাকে ধমক দিয়ে বলবে আপনি পড়ালেখা করেন একটা মৌলিক এবং লেজিটিমেট প্রশ্নের জন্য, আমি কোনো কিছু বলবো না। সেইটা কি খুব বাস্তব কথা? বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার কোনো এখন এক্সিকিউটিভ পাওয়ার না, তার কিছু নাই, তার তো এগুলি বলাই যায় না। মানে আমি যদি তর্কের খাতিরে বলি, ঠিক করে নাই, হ্যাঁ অর্থমন্ত্রী ঠিক করে নাই, তো অর্থমন্ত্রীর কি প্রতিবাদ করা হয়েছে? অর্থমন্ত্রীর প্রতিবাদ করা হয়েছে, হ্যাঁ। ওইখানে বলে না, এটা আমি আপনার সাথে মানলাম, এটা আমি আপনার সাথে একমত। মানে কখনো বলা উচিত ছিল ক্লাস করায় নিয়ে যাবে এই বাজেট দিয়া, সামনে একটা সাদা টাকা কালো টাকার একটা কথা কয়ে এই বাজেট দিয়ে এসে সবার পড়ালেখা করা যাবে, এত সহজ বাংলাদেশ না। উচিত না ওনার, উনি কারণ এমন কি খালেদ, আমি আপনাকে এটাও বলি যে আমি পুরো বই কেন আমি এক কথা পড়বো না, কিন্তু আমার প্রশ্নটা ভ্যালিড কিনা সেটা ওনার দেখতে হবে। আমার প্রশ্ন ইনভ্যালিড হতে পারে, আমি সাংবাদিক, আমি ইনভ্যালিড প্রশ্নও করব, হ্যাঁ আমি সাংবাদিক, আমি ইনভ্যালিড প্রশ্ন করতে পারি, সেটা আমার কৌশলের ব্যাপার, সেটা আমার কৌশলের ব্যাপার। সেজন্য উনি আমাকে